শুভ সন্ধ্যা। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের প্রতি বুধবারের পিএইচডি ক্লাসে। আজকে খুব আসলে আমাদের প্রত্যেকেই আমরা বিষয়টা জানি, তারপরেও এই সুখ নিয়েই আজকে আলোচনা। সুখ আমরা সবসময় কোনো না কোনো প্রাপ্তির সাথে যুক্ত করি, হতে পারে সেটা ভালো চাকরি, অর্থ, সম্মান, প্রিয়জনের সান্নিধ্য। এগুলো নিঃসন্দেহে সুখের কারণ হতে পারে, কিন্তু এই ধরনের সুখ প্রায়শই ক্ষণস্থায়ী হয়ে থাকে। সুখ কি, সুখ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সামনে নতুন আঙ্গিকে আমাদের জীবনে সুখের গুরুত্ব যে অপরিসীম, কিন্তু প্রায়শই এটা আমরা বিভিন্ন দিকে খুঁজে বেড়াচ্ছি। কোনো নির্দিষ্ট গন্তব্য আমাদের সুখের জন্য রয়েছে কিনা, নাকি আমাদের পথ চলার প্রতিটি মুহূর্ত কোন দিকে যাচ্ছে ধাবিত হবে, বিস্তারিত ভাবে খুব সুন্দর ভাবে সাবলীল ভাষায় আমাদের সামনে উপস্থাপন করতে চলেছেন আমাদের অত্র একাডেমির সম্মানিত সিইও কাজী আজম স্যার। আমি তাকে অনুরোধ করছি আজকে সুখের এই সেশনটা আমাদের সকলের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সম্মানিত ডাইরেক্টর এডুকেশন গোপেশ চন্দ্র রয়, উপস্থিত আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান আকবর আলী খান সহ যারা উপস্থিত আছেন সকলকে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি এবং বিশেষ করে বুধবারের সেশনটা হচ্ছে আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব মঞ্জুর খান স্যার, তার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে এই বুধবারের ক্লাসটা আমরা সবাই জানি যে এটা আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার, উনি অত্যন্ত নিজেই এটাকে নিয়ন্ত্রণ করেন। তো বিশেষ কারণে আমাকে বলা হয়েছে যে আজকের ক্লাসটা যাতে আমি অংশ নেই। আমাদের আজকের এই বুধবারের ক্লাসে সাধারণত আমরা প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, যে এমন আলোচনা যে আলোচনা আমাদের প্রফেশনের জীবনে যাতে একটা ভালো রেজাল্ট আনতে পারে, বা আমাদের যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো আমরা কিছু সংশোধন হতে পারি এবং আমরা একটা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি। সেই কাঙ্ক্ষিত জায়গাটা কি, আমরা যে সাকসেস শব্দটা বলছি, এই সাকসেসের আসলে লক্ষ্যটা কি থাকে? লক্ষ্যটা হচ্ছে যে আলটিমেটলি আমরা সুখী হতে চাই। আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত গায়ক, যে গানটা অনেকেরই হৃদয়ে নাড়া দেয়, সেই গানটা আমরা অনেকেই জানি যে সবাই তো সুখী হতে চায়, তবে কেউ সুখী হয় কেউ হয় না। তো প্রশ্ন হচ্ছে যে এই গানটা যতটা যে সাবজেক্টটা নিয়ে সেটা হচ্ছে সুখ নিয়ে, কিন্তু গায়ক এমন ভাবে গানটাকে উপস্থাপন করেছেন এবং যারা শোনেন শ্রোতা এবং গায়ক উভয়ের মধ্যেই কিন্তু একটা বিষাদের ছায়া পড়ে যায়। তো আসলে সুখ নিয়ে সবচেয়ে বিখ্যাত যে গান, সেই গানটাই আসলে আমাদেরকে সুখী করে না। তো আসলে বিষয়টা কি, এই যে সুখ বিষয়টা কি, এটা আসলে কিভাবে অর্জিত করা যায়, এইটা নিয়ে একটা ব্যাপক আলোচনা হতে পারে, ব্যাপক সেশন হতে পারে। কিন্তু আমি আসলে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে বেশি আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আপনি কি আসলে সুখী? আমি নিজে কিভাবে মূল্যায়ন করতে পারবো যে আমি আসলে সুখী কিনা? সুখের কিছু বেসিক ইন্ডিকেশন সহ আমি সেই আলোচনাটাই আসলে আপনাদের কাছে করতে চাই। এটা আলোচনা না, জাস্ট একটা ইন্ডিকেশন সামনে আনা, যে ইন্ডিকেশন থেকে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনি নিজের মূল্যায়ন নিজে করতে পারবেন যে আসলে আমি সুখী না আমি অসুখী। এই ব্যাপারটা মূল্যায়ন করার জন্য আমি তাৎক্ষণিক কিছু ইন্ডিকেশন আপনাদের সামনে হাজির করব, যেটা থেকে আপনারা সহজে যাতে এটা উপস্থাপন উপলব্ধি করতে পারেন। তো আমরা কিছু ছবি দেখি যে আমরা তো সুখের তো মানুষের উপলব্ধি বোধটা বিভিন্ন রকম থাকে। এই যে কিশোরী মেয়ে একটা দিগন্ত ছোঁয়া, যে আপনার একটা সমুদ্র পার, সেখানে সে হচ্ছে যে বেলাভূমিতে উচ্ছ্বাল ভাবে তার নিজের সুখ উপলব্ধি করার চেষ্টা করছে। একটা পরিবার, সেই পরিবারটা তার সমস্ত পরিবার নিয়ে একেবারে আপনার পড়ন্ত বিকেলের যে সে আপনার বিভিন্ন ক্ষেত খামারের মধ্যে হাঁটা চলার মধ্য দিয়েও তারা একটা সুখ খোঁজার চেষ্টা করছে। আবার এই যে একটা যুবক
তার একজন বৃদ্ধা কেউ হতে পারে, তার আত্মীয় হতে পারে, তার মা হতে পারে, বা সিনিয়র সিটিজেন কেউ, তাকে যে আপনার যে পার করে দিতে যে যে সুখ, সে নিজে যে সুখটা পাচ্ছে, এখানে যে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে সুখ, এভাবেও কেউ সুখ পেতে চায় বা সুখ পেতে পারে। এই সিনিয়র সিটিজেন যেমন সুখ পাচ্ছে, ওই ইয়াং ছেলেটাও নিশ্চয়ই তাতে সুখী হতে পারে। এই দায়িত্ব পালনের মধ্য থেকেও একটা সুখ থাকতে পারে। আমরা সংসারে হয় না যে বাবার প্রতি সন্তানের কর্তব্য পালনের মধ্যে দিয়ে সুখ, মায়ের প্রতি সন্তানের কর্তব্য পালনের মধ্য দিয়ে সুখ, অথবা সন্তানকে লালন পালনের মধ্য দিয়ে যে একটা সুখ, মূলত এই যে পরিবারের নানা রকম দায়বদ্ধতার মধ্য থেকে সে দায়িত্ব পালনের মধ্যে থেকে সুখ, সেটাও কিন্তু এক ধরনের সুখের বিষয় হতে পারে। এই যে বাচ্চারা প্রকৃতির মাঝে বসেও তারা প্রযুক্তির মধ্য দিয়ে, ডিভাইসের মধ্যে দিয়ে আনন্দ ফুর্তি খেলাধুলা, এর মধ্যেও কেউ কেউ সুখ অর্জন করতে চায়। দাম্পত্য জীবনে তার সান্নিধ্যে থেকে বা পিতামাতার পরিবেশের মধ্য থেকে বা পরিবারের মধ্য থেকেও কিন্তু মানুষ সুখ খুঁজতে চায়, সুখ পেতে চায়। আবার এই যে আমাদের কর্পোরেট জীবন আমরা একটা খুব গোছালো পরিবেশের মধ্য দিয়ে আমরা পরস্পর কাজ করছি, সে কাজের মধ্য দিয়েও কিন্তু আমরা সুখী হতে চাই। আবার এই যে ভর দুপুরে মানে খরার মধ্যে কৃষক যখন ফসল কৃষানি বা কৃষক যখন হচ্ছে ফসল কাটছে, বা এই যে তার যে অনুভূতি, সেখান থেকেও সেই কাজের মধ্যে কর্পোরেট থেকে একেবারে আমরা যদি তৃণমূল সেখানেও যদি যাই, তা সবচেয়ে গ্রামান্তরেও কিন্তু আসলে আমাদের কর্মক্ষেত্র থেকে আমরা সুখ খুঁজে পেতে চাই। এখন মূলত কথা হচ্ছে যে সুখ সম্পর্কে আমাদের ঋষিরা কি বলেছেন, আমাদের ফিলোসফাররা কি বলেছেন। আমরা জানি যে অ্যারিস্টটল, তার যে শিষ্য প্লেটো বা অন্যরা যারা ছিলেন, এই যে আমাদের দার্শনিক একটা সমাজ, এই দার্শনিক সমাজ থেকে আমরা যে দর্শনগুলো সামনে আনি না কেন, সেখানে কিন্তু আমাদের অ্যারিস্টটল একটা গুরুত্বপূর্ণ অবস্থান করছেন। তিনি আসলে হ্যাপিনেস সম্পর্কে কি বলছেন? তিনি হ্যাপিনেস সম্পর্কে বলতেছেন, হ্যাপিনেস অ্যাজ দ্য আলটিমেট পারপাস অফ হিউম্যান এক্সিস্টেন্স। অর্থাৎ সুখ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা পরম হিসাব সাথে এটা বিশ্লেষণ করতে হবে, এবং এই হিসেবের মূল ভিত্তি হচ্ছে যে আমি মানুষ হিসেবে আমার যে অস্তিত্ব, এই অস্তিত্বের যে উদ্দেশ্য, পারপাস, আলটিমেট পারপাস, এই পারপাসটা কেন, কিসের পারপাস, সেটা হচ্ছে আমাকে আমার অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে যে উদ্দেশ্য বাস্তবায়ন করবে, তার যেটা পরম হিসাব, এটা কিন্তু আপনার একদম যোগ বিয়োগ খাতাপত্র কলম দিয়ে কিন্তু আপনি পারবেন না। এটা একটা আধ্যাত্মিক বিষয়, একটা পরম বিষয়। সেই পরম অস্তিত্বের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে আসলে সুখকে বিবেচনা করা। আমরা এই বেস পয়েন্টটাকে যদি সামনে রাখি, অ্যারিস্টটল অ্যান্ড হ্যাপিনেস সম্পর্কে এই বেস পয়েন্টটা যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা সুখ সম্পর্কে একটা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি, বা আমরা একটা ধারণা, সুস্পষ্ট ধারণা নিতে পারি। এখন সুখ, এই আমরা বাংলায় অর্থ আর কি হতে পারে? আমরা জানি সুখের শব্দের যে তাৎক্ষণিক যে অর্থগুলো আসে, সরাসরি যে অর্থগুলো আছে, সুখ হচ্ছে সৌভাগ্য। একটা মানুষ সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী কিনা, এইটা হওয়া মানে হচ্ছে সে সুখী। আবার একটা মানুষের জীবনটা সবসময় আনন্দের মধ্যে রয়েছে, বা ক্ষণিকের আনন্দ অথবা দীর্ঘজীবনের আনন্দ, সমস্ত আনন্দকেও কিন্তু আমরা সুখ হিসেবে বিবেচনা করে থাকি। আবার কোনো উপভোগের মধ্যে যে তৃপ্তি, বা কোনো বিষয় আসার মধ্যে যে তৃপ্তি, এই তৃপ্তিটাকেও কিন্তু আসলে সুখ হিসেবে বিবেচনা করা হয়। আলটিমেটলি এর সমার্থক শব্দটাও কিন্তু উচ্ছ্বাস এবং উপভোগ দিয়ে বিবেচনা করা হয়। অর্থাৎ আপনার যদি সৌভাগ্য থাকে, আপনার উচ্ছ্বাস থাকবে, আপনার যদি আনন্দ থাকে, আপনার উচ্ছ্বাস থাকবে বা উপভোগ থাকবে, আপনার তৃপ্তি সাথে উপভোগের সংশ্লিষ্টতা রয়েছে। অর্থাৎ সুখ শব্দের অর্থ যেমন আমরা বলছি সৌভাগ্য, আনন্দ, তৃপ্তি, এর সমার্থক শব্দটা হচ্ছে আসা উচ্ছ্বাস এবং উপভোগ, যার প্রকাশটা এইভাবেই ঘটে। সুখের প্রকাশটা আসলে এইভাবেই ঘটে, উচ্ছ্বাস এবং উপভোগের মধ্য দিয়ে ঘটে। এখন আমরা যদি একটা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে সুখকে আসলে আমরা কি বলি, সেটা হচ্ছে এটি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। সুখ হচ্ছে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা আপনি মানে হয়তো ভাষায় কতটা প্রকাশ করতে পারবেন, কতটা পারবেন না, এইটা ভিন্ন প্রশ্ন।
কিন্তু এইটা একটা অভিজ্ঞতা, প্রতিটি মানুষের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে সুখ। সেই সুখটাকে এভাবে বিবেচনা করা হয় বা সংজ্ঞায়িত করা হয় যে এর মধ্যে, যার মধ্যে হচ্ছে আপনার ইতিবাচক আবেগ, অর্থাৎ আপনার যে আবেগটার মধ্যে ইতিবাচকতা থাকতে হবে, আপনার যে মানে তৃপ্তিবোধ, আপনার যে জীবন, সেই জীবনের মধ্যে আপনার তৃপ্তিবোধটা থাকতে হবে, এবং আপনার সুস্থতার অনুভূতি থাকতে হবে। এখানে ঋষিরা বলছেন সুখ হচ্ছে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে সুখকে, যার মধ্যে ইতিবাচক আবেগ, জীবনের তৃপ্তি এবং সুস্থতার অনুভূতি অন্তর্ভুক্ত থাকে। এটি ব্যক্তিভেদে পরিবর্তিত হয় এবং বাহ্যিক পরিস্থিতি বা ব্যক্তিগত মূল্যবোধ ও মানসিক স্থিতিস্থাপকতা দ্বারা প্রভাবিত থাকে। অর্থাৎ আমরা যে বলছি যে তিনটা বিষয় হচ্ছে যে আপনার এটা একদম জাস্ট হচ্ছে যে প্রাপ্তির একটা ব্যাপার থাকে, মানে এই প্রাপ্তিগুলো আপনাকে থাকতে হবে। আর তিনটা বিষয় হচ্ছে সেটা, এই প্রাপ্তিটা আসলে কতটা নির্ভর করবে বা কি অবস্থায় যাবে, সেটা হচ্ছে তার কিছু শর্ত। মানে একদম একটা প্রাপ্তির সাথে, প্রতিটা প্রাপ্তির পূর্বে যেমন কিছু শর্ত থাকে, সেই শর্তগুলোর উপরে আসলে প্রাপ্তিটা কেমন হবে তা ঠিক করা হয়। তো সেই শর্তগুলো তিনটাই। আমরা যদি এক এক করে দেখি, সেটি হচ্ছে যে প্রাপ্তির মধ্যে কি আছে, সেটা হচ্ছে যে আবেগ, এই আবেগটা ইতিবাচক থাকতে হবে। অর্থাৎ সুখের যে আবেগ, এই আবেগটার মধ্যে ইতিবাচক থাকতে হবে, এবং সুখের যে জীবন, সেই জীবনের ভিতরে তৃপ্তি থাকতে হবে, তার জীবনে তৃপ্তি থাকতে হবে। আর কি পাচ্ছি, সেটা হচ্ছে যে তার মধ্যে একটা সুস্থতার অনুভূতি থাকতে হবে। আর শর্তগুলো কি? শর্তগুলো হচ্ছে যে আপনার বাহ্যিক পরিস্থিতি কি, আপনি যে এক্সটার্নাল এনভায়রনমেন্টের ভিতরে বসবাস করছেন, বা যে আপনার প্রকৃতির মধ্যে যে বসবাস করছেন, বা যে সামাজিক পরিবেশের মধ্যে বসবাস করছেন, পারিবারিক পরিবেশের মধ্যে বসবাস করছেন, অথবা আপনার কর্মক্ষেত্রে, কর্মজীবনের পরিবেশে আপনি বসবাস করছেন, যেখানেই বসবাস করেন, তার তো একটা বাহ্যিক পরিস্থিতি আছে বা এক্সটার্নাল এনভায়রনমেন্ট আছে, পরিবেশ আছে। সেইটা আসলে আপনার কিন্তু সুখকে প্রভাবিত করে। এই শর্তটা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার আপনি কিসে সুখী হতে চান, আপনি মানে কেমন সুখটাকে কিভাবে গ্রহণ করতে চান, এইটাও কিন্তু আসলে আপনার ব্যক্তিগত মূল্যবোধ, আপনার যে পার্সোনাল ভ্যালুজ, এই ভ্যালুজটাও কিন্তু আসলে আপনার এই যে তিনটা প্রাপ্তি আসলে কেমন হবে, এইটা আসলে আপনার সেখানে নির্ধারিত হয়। আর হচ্ছে কি, যে আপনার মানসিক ইলাস্টিসিটি বা আপনার মানসিক, আপনি কতটা কোপ আপ করতে পারেন, কতটা পারেন না, যেটা আমাদের স্টুয়ার্ট ক্লোজ স্যার একটা কথা বলছিলেন কনস্টিটিউশন সম্পর্কে। কনস্টিটিউশন সম্পর্কে বলতে যে তিনি বলতেছেন, কনস্টিটিউশন হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্ট, অর্থাৎ বাহ্যিক অবস্থা থেকে, বাহ্যিক পরিবেশের যে ঘটনাগুলো, যে ফিনোমিনা গুলো ঘটে, সেই ফিনোমিনা কতটা সে কোপ আপ করতে পারে আর কতটা পারে না, এইটার উপরে কিন্তু আসলে কনস্টিটিউশন নির্ভর করে। তার মানে এই কনস্টিটিউশনটাও কিন্তু আপনাকে সুখ কতটা আপনি অনুভব করবেন, কতটা করবেন না, সুখ আপনার জীবনে কিভাবে ধরা দেবে, কি ধরা দেবে না, সেটাও কিন্তু আসলে এই যে মানে মেন্টাল কনস্টিটিউশন, এই মেন্টাল কনস্টিটিউশন থেকে কিন্তু অনেকটা নির্ভর করে। তো মূলত এই সংজ্ঞাটা যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু আমি যে শুরুতে যে কথাটা বলছিলাম যে সুখ কিভাবে অর্জিত হতে পারে, সেটা আমার আলোচনার বিষয়বস্তু না। বিষয়বস্তু হচ্ছে যে আপনি সুখী কিনা। আপনি নিশ্চয়ই একটা কর্মক্ষেত্রে আছেন। আমি আপনাকে কখনোই আপনার একটা দীর্ঘদিনের প্র্যাকটিস এখান থেকে আমার পক্ষে সরায় আনার প্রচেষ্টা নেওয়া সম্ভব না। আপনি আপনার সিদ্ধান্ত নেবেন যে আপনি যেখানে আছেন, যে পরিবেশের মধ্যে আছেন, যে কাজের মধ্যে আছেন, যে অর্জন নিয়ে আপনি আছেন, সেখানে কি আপনি সুখী না সুখী না। আপনি যদি সুখী হন, তাহলে আপনাকে আলহামদুলিল্লাহ। আর যদি এই সুখটাকে আপনি কিভাবে বাড়াতে পারেন, সেই দৃষ্টিভঙ্গি আপনি পেতে পারেন, বা আপনার আত্মবিশ্বাস বাড়বে, সেই আত্মবিশ্বাসের মধ্যে দিয়ে আপনি আরো নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। আর যদি আপনি অসুখী হয়ে থাকেন, তাহলে আপনি কোন কোন জায়গায় আপনার ল্যাকিং আছে, সেই ল্যাকিংটা আপনি নিজেই শনাক্ত করতে পারবেন, এবং সেই শনাক্ত অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, যেটাকে আমরা আমাদের রিয়েল হোমিওপ্যাথিক ভাষায় বলি সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। অর্থাৎ আপনার জ্ঞানীয় জগতে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সুখী না সুখী না,
আর যদি সুখী হয়ে থাকি তাহলে আমি সুখটাকে আরো কিভাবে সেই জায়গায় পৌঁছাবো। এখন আমরা ওই সেই অ্যারিস্টটল হ্যাপিনেস নিয়ে যেটা কথা বলছিলাম, হ্যাপিনেস অ্যাজ দ্য আলটিমেট পারপাস অফ হিউম্যান এক্সিস্টেন্স, যেটাকে আমরা বাংলায় যদি বলি যে পরম হিসাবে সুখ মানুষের অস্তিত্বের উদ্দেশ্য। আমি যে টিকে থাকার যে পারপাস গুলো রয়েছে, লক্ষ্যগুলো রয়েছে, উদ্দেশ্যগুলো রয়েছে, সেগুলাই হচ্ছে যে আপনার আমাদের হচ্ছে যে আমার সুখকে নির্ণয় করা বা নির্ধারণ। এখন এর যে হ্যাপিনেস, এই হ্যাপিনেসের রিফ্লেক্টিংটা কিভাবে হতে পারে, এর প্রতিফলনটা কিভাবে আমরা বুঝতে পারবো? এখানে 4টা ইন্ডিকেশন বলা হচ্ছে যে জীবনকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্লিজেন্ট লাইফ, একটা হচ্ছে এনগেজড লাইফ, আর একটা হচ্ছে মিনিংফুল লাইফ, আর একটা হচ্ছে ব্যালেন্স লাইফ। তো আমাদের যদি প্লিজেন্ট লাইফটা যদি বলি যে অর্থাৎ আমি যে কাজ করছি সে কাজের মধ্যে কি একটা আমার যে জীবন, এই জীবনটাকে আনন্দময় জীবন, ডু আই ফিল প্লিজার, আমি কি আসলে আনন্দ বোধ করছি, আমি আমার এই জীবনটা নিয়ে কি আনন্দ বোধ করছি? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি চিন্তা করেন যে আমি কি আনন্দ বোধ করছি। হ্যাঁ, আপনি যদি আনন্দ বোধ করেন তো ওকে ফাইন, আপনি হ্যাপিনেস এর মধ্যে আছেন। আপনি যদি বলেন যে না আমার জীবনটা আসলে আনন্দময় নয়, তাহলে আপনি হ্যাপিনেস এর মধ্যে নাই। আপনি এনগেজ লাইফ, আপনি নিশ্চয়ই একটা কর্মক্ষেত্রে জড়িয়ে আছে বা যে কোনো একটা ক্ষেত্রে আপনি জড়িয়ে আছেন। এই এনগেজ লাইফের ক্ষেত্রে আপনি প্রশ্ন করেন, এম আই এনগেজিং ইন অ্যাক্টিভিটিস দ্যাট আই ফাইন্ড স্যাটিসফাইং, অর্থাৎ আমি যে কাজের মধ্যে জড়ায় আছি বা যে কার্যক্রমগুলো করছি সেই কার্যক্রম বা সংযুক্ত রয়েছি, আমার লাইফটা যেখানে সংযুক্ত রয়েছে সেই সংযুক্তির ভিতরে কি আমার সন্তুষ্টিটা আছে, আমি কি এ ব্যাপারে সন্তুষ্ট, আমি আমার আশেপাশের মানুষ, আমি নিজে এবং অন্যদেরকে আমি কি সন্তুষ্টের মধ্যে রাখতে পারছি বা থাকছি? যদি আমার এনগেজড লাইফটা যদি হ্যাঁ স্যাটিসফাইং হয় বা সন্তুষ্টপূর্ণ হয়, হ্যাঁ আপনি হ্যাপিনেস এর মধ্যে আছেন। যদি না হয়, না আপনি হ্যাপিনেস এর মধ্যে নাই। আপনার ব্যালেন্স লাইফ, মিনিংফুল লাইফটা কি? মিনিংফুল লাইফ হচ্ছে এম আই কন্ট্রিবিউটিং টু দ্য গ্রেটার গুড। অর্থাৎ ওই যে আমাদের আমরা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি যখন আমরা অর্গাননের সূত্র কথা বলি, আপনারা নিশ্চয়ই সূত্রটা প্রায় শুনেছেন যে আমাদের স্যার হ্যানিম্যান, যিনি হোমিওপ্যাথির জনক, তিনি অর্গানন অফ মেডিসিনের 9 অ্যাপ্রোজমে বলতেছেন, সেটা হচ্ছে যে আপনার সুস্থতার একটা বড় শর্ত হচ্ছে যে ওখানে সুস্থতার 2টা শর্ত বলা হয়েছে। একটা শর্ত বলা হয়েছে যে তার সেলুলার অ্যাক্টিভিটি হারমোনিয়াসলি চলবে, আর দ্বিতীয় শর্ত বলা হচ্ছে সেটা হচ্ছে যে সে তার জীবনটাকে মহত্তর উদ্দেশ্য সাধনে আপনার ব্যয় করবে, অর্থাৎ তার একটা রিজন গিফটেড মাইন্ড, অর্থাৎ তার যুক্তিসিদ্ধ মন তার তৈরি হবে। অর্থাৎ আমার এই জীবনটাকে যদি আমি বৃহত্তর কল্যাণে ব্যয় করতে পারি বা আমি যদি মহত্তর উদ্দেশ্য ব্যয় করতে পারি, কন্ট্রিবিউশনটা যদি আমাদের সেরকম হয়, তাহলে আমার জীবনটা হচ্ছে মিনিংফুল লাইফ, একটা মানে অর্থপূর্ণ জীবন। এই অর্থপূর্ণ জীবন যদি হয় এবং এই প্রশ্নের এই এম আই কন্ট্রিবিউটিং টু দ্য গ্রেটার গুড, এটা যদি আমি আমার প্রশ্নের উত্তরে পাই ইয়েস, হ্যাঁ, তাহলে আমি মিনিংফুল লাইফ লিড করছি, অথবা আমার ভিতরে হ্যাপিনেস আছে। আর যদি বলা হয় যে না আমি তো আসলে গ্রেটার গুডের জন্য কোনো কন্ট্রিবিউশনই রাখতে পারতেছি না, হ্যাঁ, আপনি যে আপনার অর্থনৈতিক অবস্থা যাই হোক, আপনার সামাজিক অবস্থা যাই হোক, আপনি হ্যাপিনেসের মধ্যে নাই। আর ব্যালেন্স লাইফ সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে আমরা অসংখ্য মানুষের মধ্যে বসবাস করি, আমরা একটা সমাজের মধ্যে বসবাস করি। আমরা যদি প্রথমে বলি পরিবারেও একাধিক মানুষ থাকে, আমরা যদি সমাজ বলি সমাজেও একাধিক মানুষ থাকে, আমি যদি রাষ্ট্রের কথা বলি সেখানে আরো অসংখ্য মানুষ থাকে, আমি যদি আপনার একটা বিশ্বকে যদি বিবেচনা করি তাহলে আমি মানে হাজারো কোটি মানুষের মধ্যে আমি বসবাস করছি। তাহলে সেইখানে আমার লাইফটা কি ব্যালেন্সড? am I able to gain satisfaction from multiple life domains without neglecting others? অর্থাৎ এই যে অসংখ্য মানুষের মধ্যে বসবাস করছি, আমি কি কাউকে নেগলেক্ট করছি, কাউকে কি অবজ্ঞা করছি, কাউকে কি বঞ্চিত করছি, কাউকে বঞ্চিত করে কি আমার এই অর্জনগুলো যদি অন্যকে বঞ্চিত করে না হয়, অন্যকে অবজ্ঞা করে যদি না হয়, অন্যকে যদি ফাঁকি দিয়ে যদি না হয়, অন্যের প্রতি যদি প্রতারণা করে না হয়, তাহলে আমি ব্যালেন্সড লাইফ লিড করছি।
আর যদি এর ভিতরে এই আমি যে কথাগুলো বললাম এই জিনিসগুলো যদি থেকে যায় তাহলে আমার ব্যালেন্স লাইফ নাই, আমার লাইফটা ব্যালেন্স লাইফ না। অথবা আমার লাইফ যদি ব্যালেন্স লাইফ না হয় তাহলে আমার ভিতরে হ্যাপিনেস নাই। আমার অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা যাই হোক না কেন, আমি ব্যালেন্স লাইফ করছি না, তার মানে আমি হ্যাপিনেসের মধ্যে নাই। এই যে চারটা গুরুত্বপূর্ণ বিষয়, এইটার পরেই কিন্তু হ্যাপিনেস আসলে রিফ্লেক্ট করে, প্রতিফলন ঘটে। এই চারটার ঘটনার মধ্য দিয়েই আসলে আমাদের ওই পরম হিসেবে সুখ, আমার অস্তিত্বের উদ্দেশ্য সাধনে ব্যয় হচ্ছে কিনা বা অর্জিত হচ্ছে কিনা, সেখানে আসলে আমার হ্যাপিনেসটা ঠিক হয়ে থাকে। এখানে ঋষিরা এই কথাগুলো বলেন, অ্যারিস্টটল বলেছেন স্যার, প্লেটো বলেছেন, অসংখ্য ঋষিরাই, বিশেষ করে যারা ফিলোসফার, তারা প্রত্যেকেই একটা কথা বলেন যখন হ্যাপিনেস সম্পর্কে কথা বলতে যেয়ে বলেন, হোয়াট ইজ আওয়ার পারপাস, আমার গোল কি, আমার টার্গেট কি, আমার উদ্দেশ্য কি, এবং এর উপরে নির্ভর করবে আমার হ্যাপিনেসটা কি হবে, আমার সুখটা কি হবে। আমার লক্ষ্যটাই কিন্তু আসলে আমার সুখকে চিহ্নিত করে। এটা চিহ্নিত করার জন্য আসলে নিজেকে আপনি প্রশ্ন করেন, নিজেকে আপনি কি প্রশ্ন করবেন? যা চেয়েছি তা কি পেয়েছি? একটু গভীরভাবে ভাবেন, আপনি একটু স্থির হন। আপনি যখন নীরবে, নিশ্চিন্তে অথবা ভাবনাযুক্ত অবস্থায় যেভাবেই থাকেন না কেন, আপনি যখন একাকী আছেন তখন কাগজ কলম নিয়ে বসেন, বসে আপনি চিন্তা করেন আমি যা চেয়েছি তা কি পেয়েছি। আপনি নোট করেন আমি কি কি চেয়েছিলাম জীবনে এবং কি কি জীবনে পেয়েছি, এটা নোট করেন। আপনি প্রশ্ন করেন আমার সফলতাগুলো কি কি। আপনি এরপরে দেখেন যে আমি যে এই যে একটা টার্গেট নিয়ে যে ছুটছি, সে ছোটার মধ্যে কি আমার সফলতাগুলো কি কি, আমার কি সবই ব্যর্থতা, আমার কি কোনো সফলতা নেই? আমি এই যে আমার জীবনে এতটা বছর পার করে এলাম, আমি কি সবসময় কি কোনো অসফল? আমাদের সমস্যা হয়েছে কি যে আমরা সবসময় মানে যেখানে সফলতা নাই, আমি যেখানে ব্যর্থ হয়েছি সেটা নিয়েই কিন্তু আমরা লালন পালন করি বেশি, সেটা নিয়ে আমরা চর্চা করি বেশি, সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করি বেশি। ফলে আমাদের এই মাথার মধ্যে সবসময় আমাদের কাজকর্ম সবসময় যেটা সবসময় নিত্য সঙ্গী হয় সেটা হচ্ছে আমাদের ব্যর্থতাগুলো। এই ব্যর্থতাগুলো যখন নিত্য সঙ্গী হয় তখন কিন্তু আমি আমার সুখ আমার ধরার মধ্যে রয়েছে, আমার ছোঁয়ার মধ্যে রয়েছে, অথচ আমি সুখী হতে পারছি না। সেজন্য বলা হচ্ছে কি যে আপনি আপনার সফলতাগুলো কি কি, ছোট্ট সফলতা হোক, সেই সফলতাগুলোই আপনি বিবেচনা করেন। আমি লিখতে লিখতে আমার কলমটা হাতেতে পড়ে গেছিল, কলমটা পড়ে গেছে, এটা আমার ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা। আমি কলমটা আমি ধরে রাখতে পারিনি, পড়ে গেছে। কিন্তু পরক্ষণে আমি কলমটা কি উঠাতে পারলাম? আমি কলমটা কি নিচে থেকে উঠে আনতে পারলাম? আমি কি উঠে আনতে পারলাম? হ্যাঁ পারলাম। তাহলে এটা আমার সফলতা। অর্থাৎ কলমটা হাতের থেকে পড়ে গেছিল লিখতে লিখতে, এইটা নিয়ে যদি আমি অনুশোচনায় ভুগি বা এইটা নিয়ে যদি আমি দুশ্চিন্তায় ভুগি, এইটা নিয়ে যদি সার্বক্ষণিক চর্চা করি, তাহলে কিন্তু অসুখ আমাকে আমার পিছু ছাড়বে না। কিন্তু আমি যদি পরক্ষণে এই বিবেচনাটাও করি যে হ্যাঁ কলমটা পড়ে গিয়েছিল, ওটা আমার ব্যর্থতা অবশ্যই, কিন্তু আমি আবার সেই কলমটা নিজেই তুলে আনতে সক্ষম হয়েছি এবং সেই কলমটা দিয়ে আমি আবার লিখতে পারছি, এটা আমার সফলতা। অর্থাৎ এই ছোট্ট ছোট্ট সফলতাগুলোকেও আপনি গুরুত্ব দেন, গুরুত্ব দিয়ে দেখেন যে আমার সফলতাগুলো কি, এরপরে ভাবেন আমার ব্যর্থতাগুলো কি, এরপরে ভাবেন। ব্যর্থতাগুলো যখন বের করবেন যে আমার এই ব্যর্থতা আছে, তখন নিজের কাছে প্রশ্ন করেন আমার যোগ্যতা কি ছিল, আমার যোগ্যতা কি ছিল, আমি কিভাবে পৃথিবীতে এসেছিলাম, আমি যখন পৃথিবীতে এসেছিলাম তখন আমার কি যোগ্যতা ছিল, আমি কি নিয়ে এসেছিলাম? আমার যোগ্যতা ছিল না। আমার যোগ্যতা এই এই এত সফলতাগুলো অর্জন করার যোগ্যতা ছিল না। আমি ব্যর্থতাগুলোর জন্য নিজেকে অযোগ্য ভাবছি, কিন্তু ওই সফলতার জন্য যে আমার বিশেষ যোগ্যতা তৈরি হয়েছে সেটা আমি ভাবছি না। এই জন্য আপনার যোগ্যতাকেও মূল্যায়ন করেন। হ্যাঁ, তারপরে আপনি নিশ্চয়ই আপনার যোগ্যতা বাড়ানোর জন্য আপনার বাবা মা আপনাকে লালন পালনের মধ্য দিয়ে চেষ্টা করেছেন, আপনি নিজে চেষ্টা করেছেন, চেষ্টা করে করে আপনি আজকে এই জায়গায় এসেছেন। সেই আসার পরে যে যোগ্যতা আপনার তৈরি হয়েছে, আপনি এবার বিবেচনা করেন আমার যোগ্যতাকে কি সম্পূর্ণ কাজে লাগিয়েছি? অর্থাৎ আমি যে আমার কি চাইছি,
কি পাইছি বর্ণনা করলাম, পাশাপাশি এইটাও আমি ঠিক করব যে আমার সফলতাগুলো কি কি ছিল সেটাও আমি ঠিক করলাম, কি কি ব্যর্থতাগুলো ছিল সেগুলো ঠিক করলাম, এবং আদতেও আসলে আমার যোগ্যতা কি ছিল, এবং যে যোগ্যতা ছিল সেই যোগ্যতাকে আমি সম্পূর্ণ কাজে লাগাতে সক্ষম হয়েছি কিনা, বা লাগানোর জন্য আমি আন্তরিক ছিলাম কিনা, বা আমার প্রচেষ্টা সেরকম ছিল কিনা, সেটাও আপনাকে মূল্যায়ন করতে হবে। এরপরে আপনি মূল্যায়ন করেন সেটা হচ্ছে যে হ্যাঁ আমি হয়তো আমার অনেক কিছু অযোগ্যতা ছিল, কারণ আমি পৃথিবীতে এসেছিলাম তো একদম অযোগ্য হিসেবেই পৃথিবীতে এসেছি। তাহলে তারপরে ধাপে ধাপে আমার যোগ্যতা অর্জন হয়েছে কিছু, আমি আগেই বলেছি, যদিও পুনরাবৃত্তি হচ্ছে তারপরেও বলি যে আমাকে যে লালন পালন করেছে আমার পিতা মাতা, আমার সিনিয়র পরিবারের সদস্যরা, তারা আমাকে দিচ্ছে যোগ্যতার কিছু সহায়তা করছেন, যোগ্যতা সৃষ্টিতে সাহায্য করেছেন। আমার একাডেমি, সেখান থেকে আমার যোগ্যতা সৃষ্টিতে আমাকে সাহায্য করেছেন। আমার সমাজ আমার যোগ্যতা সৃষ্টি করতে সাহায্য করেছেন। আমার রাষ্ট্র আমাকে যোগ্যতা অর্জনে আমাকে সাহায্য করেছেন। যারা বিশ্ব নাগরিক হতে পেরে সক্ষম হয়েছেন তাদের বিশ্ব ওয়ার্ল্ডের বিভিন্ন দেশগুলো আপনাকে হয়তো যোগ্যতা অর্জনে সাহায্য করেছেন। সেই যোগ্যতা যা হয়েছে সেটার পরে আপনি সম্পূর্ণ লাগাইছেন কিনা, কাজে লাগাতে পারছেন কিনা, সেটা যেমন বিবেচনা করবেন, পাশাপাশি এটাও চিন্তা করেন যে আমার এরপরও যে যোগ্যতার ঘাটতিগুলো ছিল, অর্থাৎ ওই যে যা চাইছি তা পাইছি কিনা, এইটা বিবেচনার সময় এটাও ভাবতে হবে যে ওই পাওয়ার জন্য যে অযোগ্যতাগুলো ছিল সেই অযোগ্যতাগুলো পূরণ করার জন্য বা সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য আমি নিজে কি কি পদক্ষেপ নিয়েছি, আমি কি পদক্ষেপ নিয়েছি, আপনি মূল্যায়ন করেন। এত কিছু মূল্যায়ন করার পরে আপনি এইবার বলেন আমি কি সুখী, এইবার আপনার সুখকে পরিমাপ করেন। কেননা আমি আগেই বলেছি সুখ হচ্ছে একটা পরম আপেক্ষিক বিষয়, আধ্যাত্মিক বিষয়, যেটা ব্যক্তি বিশেষে ভিন্নতা আছে। ব্যক্তি বিশেষে এক একজন ব্যক্তির ক্ষেত্রে সুখকে এক একভাবে পরিমাপযোগ্য হতে পারে। সেটা হচ্ছে যে আপনার সেই জন্য এই এতগুলো প্রশ্ন করে আপনি সিদ্ধান্ত নেন আমি কি সুখী। এরপরে আপনি কিছুক্ষণ ভাবেন, ভেবে দেখেন যে সত্যিই কি আমি সুখী। আপনি ওই সময় হয়তো উত্তর পাইছেন হ্যাঁ আমি সুখী, অথবা উত্তর পাইছেন আমি অসুখী। এবার আপনি যদি সুখী হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি বোধহয় সুখী, তাহলে আপনাকে এইবার ভাবতে হবে সত্যি কি আমি সুখী। এই সত্যি আমি সুখী বলার জন্য ওই যে আমরা যে সংজ্ঞাটা বলছি, সংজ্ঞাতে 3টা শর্ত বলা হয়েছিল। একটা হচ্ছে যে ইতিবাচক আবেগটা ইতিবাচক হতে হবে। এখন আপনি আপনার নিজেকে আবার প্রশ্ন করেন আমার আবেগ কি ইতিবাচক, আমি যে আবেগ লালন করছি, পালন করছি, অনুসরণ করছি, সেই আবেগ কি ইতিবাচক আবেগ, এটা কি পজিটিভ। দ্বিতীয়ত বিবেচনা করেন আমার জীবন কি তৃপ্তিময়, আমি জীবনে যা কিছু অর্জন করেছি বা অর্জন করতে পারি আর না পারি, আমি আমার সামগ্রিক জীবনটা কি আমার তৃপ্তিময় হয়েছে, আমার ভোগে, আমার উপভোগে, আমার উচ্ছ্বাসে, আমার আনন্দে তৃপ্তির ছোঁয়া কি আছে, আপনি বিবেচনা করেন। এবং এবার আসেন ওই যে আমি আবারও বলি, যেহেতু আমি হোমিওপ্যাথির ছাত্র, আমি হ্যানিম্যান স্যারের ছাত্র, ফলে আমি হ্যানিম্যান স্যারের কাছেই ফিরে যাব। যেটা সুস্থতার সঙ্গে হ্যানিম্যান স্যার আপনার অ্যাপ্রোজম 9-এ যেটা বলেছেন, আমার সেলুলার অ্যাক্টিভিটি এগুলোকে হারমোনিয়াসলি অপারেট করছে, অথবা আমি যে ভাবনা চিন্তা করছি, আমি যে জীবনকে পরিচালিত করছি, এটা কি রিজন গিফটেড মাইন্ডের মধ্যে চলছে, এটা কি আপনার কি বলে জীবনের মহত্তর উদ্দেশ্য সাধনে কি পরিচালিত হচ্ছে। যদি হয় তাহলে আমার মধ্যে কি সুস্থতার অনুভূতি আছে, আমার মধ্যে কি ভালো লাগা বোধের অনুভূতি কি আছে, আমার মধ্যে সেই ভালো লাগা বোধ যেটাকে আমরা বলি ফ্রিডম, আমি সেই ফ্রিডমটাকে কি অনুভব করছি। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, অবশ্যই আপনি সুখী মানুষ। আপনি এই 3টা প্রশ্নের উত্তরে যদি পান যে হ্যাঁ আমার আমার আবেগগুলো ইতিবাচক, আমার জীবন খুবই তৃপ্তিময়, এবং আমার মধ্যে আমি সুস্থতার অনুভূতি উপলব্ধি করি প্রতিক্ষণে প্রতিনিয়ত, তাহলে অবশ্যই আপনি সুখী মানুষ। হ্যাঁ ওই যে স্টুয়ার্ট ক্লজ স্যারের যে কথাটা বলছিলাম কনস্টিটিউশন সম্পর্কে, যে কনস্টিটিউশন হচ্ছে এমন একটা বিষয় যে আমার এক্সটার্নাল এনভায়রনমেন্টের ভিতরে যে প্রতিনিয়ত ঘটে চলা ঘটনা, সেটা আমি কতটা কোপ আপ করতে পারছি আর কতটা পারছি না।
এইটার উপরে কিন্তু কনস্ট্যান্ট নির্ভর করে। হ্যাঁ, প্রতিকূলতা তো আছেই, আমি জয় করতে পারছি, আমি ওভারকাম করতে পারছি, ওভারকাম করার সময় আমার কষ্ট হয়েছে, এই কষ্ট মানে কিন্তু অসুস্থতা না, এই কষ্ট মানে কিন্তু অসুখ না। আমি কষ্ট এই প্রতিকূলতাকে ওভারকাম করতে পারছি, এর মানেই হচ্ছে আমি সুখী মানুষ। আমি পেরেছি মানেই আমি সুখী মানুষ। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পৃথিবী আমাদের তৃতীয় আবাসস্থল, পৃথিবী আমাদের প্রথম আবাসস্থল নয়। আমরা পৃথিবী হচ্ছে আমাদের দ্বিতীয় আবাসস্থল, এবং এইটা একটা শাস্তি স্বরূপ কিন্তু আমাদের এখানে বসবাস, শাস্তি স্বরূপ কিন্তু আমাদের এখানে বসবাস করা, আমাদের এখানকার এই জীবনটাকে পার করা। তার মানে এটা তো একটা শাস্তির অংশ, সেই শাস্তির অংশটা কখনোই বিনা কষ্টের হতে পারে না। কিন্তু আমি এটা ওভারকাম করতে পারলাম কি পারলাম না, আমি এটা কোপ আপ করতে পারলাম কি পারলাম না, তার উপরে নির্ভর করে সুখ আর অসুখ। তা আপনি পেরেছেন মানেই হচ্ছে আপনার আবেগগুলো ইতিবাচক, আপনার জীবনটা তৃপ্তিময়, এবং আপনার ভিতরে সুস্থতার অনুভূতি আছে, অতএব অবশ্যই আপনি সুখী মানুষ। আর যদি আপনার আবেগগুলো ইতিবাচক না হয়, আবেগগুলো যদি নেতিবাচক হয়, আপনার জীবনে মাঝে মাঝে কিছু সুখ এসছে, কিন্তু সেই সুখের প্রতিফল এসছে ভয়ানক রকমের আপনার অসুখ দিয়ে, ভয়ানক রকমের একটা অশান্তি দিয়ে, তাহলে বুঝতে হবে যে আপনার জীবন তৃপ্তিময় নয়, ওগুলা ক্ষণিকের সুখ ছিল। ক্ষণিকের সুখ মানুষকে সুখী করতে পারে না। ফলে জীবন তৃপ্তিময় যদি হয় তাহলে সেটা সুখ। আপনার জীবনকে যদি একদম লং টাইম ধরেই আপনি যদি এখানে কষ্ট আছে, আবার কষ্টর ওভারকাম করার সুযোগ আছে, ওভারকাম করতে পারছেন, তাহলে আপনি সুখের জায়গায় যেতে পারেন। কিন্তু আপনি প্রায়শই সুখ অনুভব করতেছেন, আপনি এসির মধ্যে ঘুমাচ্ছেন, তার মানে আপনি বিশাল সুখী মনে করতেছেন নিজেকে, কিন্তু পরক্ষণে যখন বিদ্যুৎ চলে যায় তখন যে বৈরী আবহাওয়া, সে আবহাওয়া আপনি কোপ আপ করতে পারছেন না, তার মানে আপনি সুখী না। আপনাকে সুখ, ওই এসি আপনাকে সুখ দিতে পারেনি। কিন্তু আপনি কোপ আপ করতে পারছেন, আপনি যখন শীতলতার আবহাওয়াকেও উপভোগ করতে পারেন, আপনি আবার লু হাওয়াকেও আপনি জয় করতে পারেন, তাহলে আপনি সুখী। কিন্তু আপনি পারেন না, আপনার জীবন তৃপ্তিময় হচ্ছে না, তাহলে আপনি অসুখী। আপনি বৈধ আয়ে আপনি দুবেলা হয়তো কষ্টে আছেন, অথবা আপনার হয়তো একটা বড় একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, যেটা আপনি অর্জন করতে চান, একটা বড় কিছু হয়তো আপনি বিশাল আভিজাত্যপূর্ণ বাড়িতে বসবাস করতেছেন, সেই আশা আপনার পূর্ণ হয়নি, অথবা আভিজাত্য লাক্সারিয়াস একটা গাড়ি আপনি ব্যবহার করতে চান, সেটা আপনার পূর্ণ হয়নি, কিন্তু আপনার যা আছে তাই নিয়ে আপনি বেশ সুখে আছেন, তাহলে আপনি সুখী। কিন্তু আপনি ওই যে মানে সুখ একটা আপেক্ষিক বিষয় আমি বলছি, সেটা হচ্ছে আপনি মনে করতেছেন যে না, আমি এখন এই জায়গায় আছি, এরপরে আর একটা পর্যায়ে গেলে আমি বোধহয় সুখ পাবো। অর্থাৎ ওই যে নদীর এপার কহে সারিয়ার নিঃশ্বাস, ওপারে যেতে যত সুখ আমার বিশ্বাস, ওপারে যেও আপনি আর একটা নদীর সামনে এসে একই কথা বলবেন, তাহলে আপনি সুখী মানুষ না। আপনি প্রতিনিয়তই আপনার তালা বাড়ছে, আপনার বাড়ির উচ্চতা বাড়ছে, আপনার ধন সম্পদের ব্যাংক ব্যালেন্স বাড়ছে, আপনার আপনার নানা রকম যে কি বলে আভিজাত্যপূর্ণ বা বিলাসিতাপূর্ণ যে ভোগ বিলাসের জিনিসপত্র সব বাড়ছে, আপনার বাড়িতে দাসী বান্দি সবকিছু বাড়ছে, কিন্তু আপনার সুখ হচ্ছে না। কেন হচ্ছে না? সেটা হচ্ছে ওই স্টেজে যেও আপনি আর একটা কিছু কামনা করতে, অর্থাৎ ওই সুখ আপনাকে সুখ দিতে পারছে না। অথবা আপনি কোনো কিছু অন্যায়ভাবে অর্জন করেছেন, নেতিবাচক ভাবে অর্জন করেছেন, সেই নেতিবাচক সুখও কিন্তু আপনাকে সুখী করতে পারবে না। সেই কারণে এই তিনটা প্রশ্ন সংজ্ঞার থেকে, সুখের সংজ্ঞার মধ্যেই বলা আছে, এই তিনটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার আবেগ কি ইতিবাচক না নেতিবাচক। যদি নেতিবাচক হয়, আপনার কি আছে না আছে সেটা বিষয় না, আপনি সুখী না।
আপনার জীবন যদি ক্ষণিকে তৃপ্তি থাকে কিন্তু লং টাইম ধরে আপনি তৃপ্তি থাকে না, ভবিষ্যতে আপনি কোনো আশঙ্কা থাকে না, যে উৎকণ্ঠা থাকে না, আপনার এমন একটা সুখ, সেই সুখ অর্জনের জন্য ভবিষ্যতের একটা উৎকণ্ঠা রয়েছে, ভবিষ্যতে একটা ভয় আপনার সামনে তাড়া দিয়ে বেড়াচ্ছে। হয়তো ক্ষণিকে আপনি অনেক সুখ অনুভব করেছেন, কিন্তু সেই সুখটাকে অর্জন করতে চেয়ে আপনার ভবিষ্যতে আপনি বড় রকমের একটা ক্ষতির আশঙ্কা করছেন, ভয়ের আশঙ্কা করছেন, সম্মানের আশঙ্কা করছেন, তার মানে আপনি সুখী না, আপনার জীবনটা তৃপ্তিময় না, ওটা ক্ষণিকের সুখ ছিল। আবার আপনার মধ্যে সুস্থতার অনুভূতি আপনার যদি না থাকে তাহলে আপনি সুখী না। এই জন্য বলা হচ্ছে কি যে এই তিনটা প্রশ্নের উত্তর যদি না হয় অবশ্যই আপনার সুখের অভাব আছে। আপনার সুখের অভাব থাকা মানেই হচ্ছে অসুখ, সুখের অভাব মানেই হচ্ছে অসুখ। এখন আপনি আমি সবাই তো সুখী হতে চাই, সুখী হতে চাইলে কি করতে হবে? সুখী হতে চাইলে সর্বাগ্রে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে প্রকৃতির আইন মেনে চলতে হবে। প্রকৃতি, আপনার যখন কোনো আইন ছিল না, আইন সভা ছিল না, আইনের বই ছিল না, তখন কিন্তু মানুষ ছিল। তখন মানুষ কোন আইন মেনে চলত? এই প্রকৃতির আইন মেনে চলত। আপনি প্রকৃতির আইন মেনে চলেন। আপনি আপনার আদিম মানুষগুলো কোন সময় খাইতেন, কোন সময় ঘুমাতেন, কোন সময় হচ্ছে যে তারা কি ধরনের খাবার খাইতেন, এইগুলা যদি আপনি বিবেচনায় নিয়ে আসেন এবং প্রকৃতি সমাজ আপনার কি কি পারমিট করে আর কি কি পারমিট করে না সেটা আপনি মেনে চলেন, মেনে চললেই দেখবেন যে আপনার সুখ আপনার হাতের কাছে চলে আসছে। আপনি প্রকৃতির মধ্যে মিশে যান, আপনি প্রকৃতির মিশে যান। আমাদের ডক্টর সুনীল কুমার ঘোষ উনি একটা কথা বলেন, সেটা হচ্ছে যে আর্থিং অ্যাজ এ মেডিসিন। তার মানে আপনি যে প্রকৃতি, মাটি, গাছপালা এর যে সংস্পর্শে থাকবেন, এইটাও কিন্তু আপনার মেডিসিন হিসেবে কাজ করে। যেমন আমরা কিন্তু খুব কম মানুষ আছি আমরা মাটিতে খালি পায়ে হাঁটা চলা করি। আপনি আপনি মাটির সাথে মেশেন, আপনি যখন মাঠে যাচ্ছেন আপনি কিছুক্ষণের জন্য আপনার কেটস, দামি জুতা এটা খুলে রাখেন না, খুলে রেখে একটু হাঁটাহাঁটি করেন, খালি পায়ে হাঁটেন। আপনি দিনের একটা অংশ অন্তত 2টা ঘন্টা আপনি মাটির সাথে গাছের সংস্পর্শে আসার চেষ্টা করেন, আপনার কিন্তু আর্থিং হবে। প্রকৃতির সাথে মিশে যান, আপনি প্রকৃতিকে দেখার চেষ্টা করেন, প্রকৃতির সাথে ঘোরার চেষ্টা করেন। কৃত্রিমতার মধ্যে থেকে আপনি সুখ সন্ধান করে পাবেন না, আপনি প্রকৃতির সাথে মিশে চলেন। আর একটা কি, সেটা হচ্ছে যে প্রয়োজনের দৃষ্টিভঙ্গি ও জীবনযাত্রা বদলে ফেলে। আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, প্রথমে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আপনি আসলে কিসের মধ্যে সুখ খুঁজছেন, যার মধ্যে সুখ খুঁজছেন আসলে কিন্তু সেখানে সুখ আছে কিনা, এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে একটা ডিনার পার্টি দেব, সেখানে অনেক রকমের খাবার দাবার থাকবে এবং সেই খাবার দাবার গ্রহণের মধ্যে বা বিতরণের মধ্যেই সুখ, এটা যদি আপনার দৃষ্টিভঙ্গি হয়, না, আপনি কখনোই সেই সুখ অর্জন করতে পারবেন না। ওইটাই ক্ষণিকের সুখ, দীর্ঘস্থায়ী সুখ না। আপনি ওই খাবার, ওই ডিনার আপনাকে ভয়াবহ অসুখের মধ্যে আপনাকে নিয়ে যাবে। আপনার শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করবে, আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, আপনাকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিভিন্ন ভাবেই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। ফলে সুখ সম্পর্কে প্রকৃত দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রকৃতির আইন মেনে চলা এবং প্রকৃতির সাথে মিশে চলার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি আপনাকে বদলাতে হবে এবং জীবনযাত্রাও আপনাকে বদলাতে হবে, না হলে সুখ কিন্তু আসলে অধরায় থেকে যাবে। আপনার এই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কি, ওই যেটা বললাম যে ঐশ্বর্য এবং সুখ এক কথা নয়। আমরা কিন্তু অনেকেই মানে ভুল করি যে ঐশ্বর্য এবং সুখ এটা কিন্তু এক কথা বলে না। আমরা এই যে 2টা ছবি এখানে দিচ্ছি, উপরের ছবি যে উনি একজন কর্পোরেটের জগতের একজন সফল মানুষ, তার ভিতরে অনেক ঐশ্বর্য রয়েছে, কিন্তু আবার নিচের ছবিটিতে দেখেন যে একটা গামছা পরা মানুষ, তার সে বাজার করতে পারছে, কয়টা মাছ কিনতে পারছে এবং কর্দমাক্ত পায়ে আপনার একটা সেরা মানে খুব সামান্য স্যান্ডেল দিয়ে রাস্তার পাশে হেঁটে যেতে পারতেছে, তারপরেও কিন্তু দেখেন কি মানে আনন্দময় হাসি তার মধ্যে, মানে সে সুখ অনুভব করছে। অর্থাৎ ঐশ্বর্য এবং সুখ কিন্তু এক কথা না। এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আপনাদেরকে সর্বাগ্রে বদলাতে হবে এবং সেই
কোন কাজের মধ্যে ঐশ্বর্য রয়েছে আর কোন কাজের মধ্যে সুখ রয়েছে, এইটাকেও কিন্তু আপনাকে আলাদা করতে হবে। কোন খাদ্যের মধ্যে ঐশ্বর্য রয়েছে, কোন খাদ্যের মধ্যে সুখ রয়েছে, এটাও আপনাকে আলাদা করতে হবে, এবং সেইভাবেই কিন্তু আপনার জীবনযাত্রা বদলাতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই দুইটা ছবি থেকে একটা কথা বলি যে বৃত্ত ছাড়া সুখী হওয়া যায়। আসলে চিত্তের জন্য আসলে বৃত্তের প্রয়োজন হয় না, চিত্তের জন্য বৃত্তের প্রয়োজন হয় না, আপনার বৃত্ত ছাড়াও আসলে সুখী হওয়া যায়। আমরা যারা আপনার মাধ্যমিক স্তরে পড়াশোনা করেছি, নিশ্চয়ই আমরা এই গল্পটা অনেকেই পড়েছি। সেটি হচ্ছে যে একজন রাজা ছিলেন, তার ঘুম হয় না, দীর্ঘদিন সে ঘুম হয় না। এই যে তার ঘুম হয় না, এটাই তার অসুখ। তার সে ঘুমাতে পারে না, রাত্রে গেলে ঘুমাতে পারে না, তার রাজকীয় প্রাসাদ তাকে ঘুম দিতে পারে না, রাজকীয় হচ্ছে যে আপনার কি বলে আপনার যে পালং তাকে ঘুম দিতে পারছে না, অসংখ্য দাসী বান্দি তার রয়েছে, তাকে ঘুম দিতে পারে না, অসংখ্য সুন্দরী রানী তার রয়েছে, তার ঘুম দিতে পারে না, মানে কোনো ঐশ্বর্যই তাকে ঘুম দিতে পারে না। তো সেই জায়গায় একজন আপনার হচ্ছে যে একজন সুফি মানুষ আসলেন। সুফি মানুষ এসে বললেন যে, তাকে বলা হলো যে তুমি তো সুফি, তুমি তো অনেকের মানে অসুখ সারাতে পারো, তা আমার এই অসুখটা সারায় দাও। তখন বলছে যে রাজামশাই, আপনার এই অসুখ সারানো কোনো ঘটনাই নেই, খুব সহজে আপনার অসুখটা সেরে যাবে। তা বলতেছে কিভাবে সারবে? তা বলছে যে সারবে হচ্ছে আপনি যদি একটা সুখী মানুষের জামা গায়ে দেন, তাহলে আপনার অসুখটা চলে যাবে, আপনার এই অসুখ চলে যাবে, আপনি খুব সুন্দর ভাবে ঘুমাতে পারবেন। তো রাজা তার পাইক পেয়াদার সবাই নামায় দিচ্ছে যে সুখী মানুষ খুঁজে নিয়ে আসো এবং তার জামাটা নিয়ে আসো। তো রাজার সমস্ত রাজ্য তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, সুখী মানুষ খোঁজা হচ্ছে। যাকে সুখী মনে হয় তাকেই যখন পাইক পেয়াদারা জিজ্ঞেস করে, তার জীবন যাপন সম্পর্কে জিজ্ঞেস করে, দেখা যায় তার অসংখ্য অসুখ, তার অসংখ্য মানে তার সে নিজেকে সে কখনোই সুখী মনে করছে না, এবং তার অনেক সমস্যার মধ্যে সে রয়েছে। সে আপনার ওই মন্ত্রীদের মধ্যেও দেখে সমস্যা, আপনার সেই সৈন্যদের মধ্যেও দেখে সমস্যা, প্রজাদের মধ্যেও সমস্যা, প্রজাদের মধ্যে যারা ধনী তাদের মধ্যেও সমস্যা, যারা দরিদ্র তাদের মধ্যেও সমস্যা, শুধু সমস্যা আর সমস্যা। ফলে কোনো সুখী মানুষ পাওয়া যাচ্ছে না। সুখী মানুষ যখন পাওয়া যাচ্ছে না, তার সুখী মানুষের জামা পাবে কোথা থেকে? যাই হোক, তারপরে ওই গভীর রাত্রে একদল পাইক পেয়াদা হাঁটতে হাঁটতে যাওয়ার দেখা যায় একটা জঙ্গলের পাশে ছোট্ট একটা কুটুরি, মাটির কুটুরি রয়েছে। সেই কুটুরির কোনো আপনার বেড়া টেড়া নাই, কোন রকম একটা পাতা টাতাতে চাল দেয়া, নিচে দেখে যে একটা খালি একটা মানুষ নাক ডেকে ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে। কি সুখের ঘুম, মানে খুব ঘুম, মানে আনন্দময় ঘুম, ঘুমাচ্ছে। যাক, ওরা বলে যে এই তো সুখী মানুষ পেয়ে গেছি। তখন তাকে ডেকে ডেকে উঠাইছে, উঠানোর পরে দেখা যায় সেই লোক ঘুমিতে উঠলো, হাসি খুশি চেহারা। কি বিষয়? তা বলছে আমরা সুখী মানুষ খুঁজতেছি, আপনি কি সুখী? বলছে হ্যাঁ আমি সুখী মানুষ, আমার তো খুবই সুখ। তা আপনার কি কোনো অসুখ নেই? কারণ না, আমার কোনো অসুখ নেই, আমি সবকিছুতে সুখী, আমার কোনো সমস্যা নেই, আমি সবকিছুতেই আমি সুখী। তো বলছে যে ঠিক আছে, আপনারই তো আমরা খুঁজতেছি, তা আমাদের রাজার তো খুব অসুখ, তা আপনার জামাটা দেন, রাজার অসুখটা ভালো হয়ে যাবে, সে তখন তার ঘুম আসবে। তখন সে ফেল ফেল করে তাকায় বলতেছে কি আমার তো জামাই নেই। তার মানে সুখী মানুষের জামা নেই, কিন্তু তারপর সে সুখী। সেই জন্যই বলা হয় বৃত্ত ছাড়াও আসলে সুখী হওয়া যায়, চিত্তের জন্য বৃত্তের প্রয়োজন হয় না। আর সুখ সবসময় মেলে হচ্ছে সহজ সরল পথে, সুখ সবসময় সহজ সরল পথে পাওয়া যায়। আমরা যারা মানে ইসলাম ধর্মের অনুসারী, আমরা মানে প্রতিনিয়ত নামাজে একটা সূরা পড়ি, সেটা হচ্ছে যে সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে দেখবেন যে বলা হচ্ছে কি আমরা সবসময় কামনা করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে কি আমাকে সহজ সরল পথ দেখা, সহজ সরল পথ, যে পথে আমি মানে তোমার যারা সফল মানুষ, সে সফল হয়েছে যারা, সেই সফল হওয়া মানুষগুলোর যে পথ, সেই পথটাকেই বলা হয়েছে সহজ সরল পথ, সেই পথকেই বলা হয়েছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। এটা আমার মনে হয় যে যত ধর্ম আছে, যত পথ আছে, যত মত আছে, সবাই স্বীকার করবে যে আসলে সবচেয়ে সুখের পথ, সবচেয়ে সফলতার পথ সেটা হচ্ছে সহজ সরল পথ। আপনারা যদি সূরা বাকারা পড়ে থাকেন, সূরা বাকারার ভিতরে দেখবেন যে যখন আপনার ইবলিসের প্রতি লানত দেয়া হলো,
তাকে যখন মানে বিতাড়িত ঘোষণা করা হলো, তখন ওই ইবলিসের সাথে কিন্তু আপনার মানে আমাদের সৃষ্টিকর্তার আল্লাহর কিন্তু কিছু আপনার কথাবার্তা হয়েছে, পরস্পরের কথাবার্তা হয়েছে। তা কথাবার্তার মধ্যে তখন ইবলিস বলতেছেন যে আল্লাহকে বলতেছেন যে আমি আপনার বান্দাদেরকে আমি অবশ্যই আপনার হচ্ছে যে আপনার অসুখী বানাবো এবং তাদেরকে জাহান্নামে নিয়ে যাবো। তো বলছে যে না, তুমি পারবা না। কেন পারবা না? বলছে যে আমি তাদের সামনে একটা সহজ সরল পথ রাখবো, ঠিক আছে? সেই সহজ সরল পথের দিয়েই তারা আসলে তারা কামিয়াবি অর্জন করবে। তখন বলছে ইবলিস বলছে যে বাঁকা যত পথ আছে সেখানে আমি নানাভাবে সজ্জিত করব, আমি নানাভাবে সেটা চমৎকৃত ভাবে উপস্থাপন করব এবং সেইটাকে আমি এমন ভাবে আপনার বান্দাদের সামনে উপস্থাপন করব ওখানে মানুষ আকৃষ্ট হবে, ওখানে মানুষ আপনার ঝাঁপিয়ে পড়বে এবং ওইখানেই তারা সুখের সন্ধান করবে। ফলে তারা ওই সুখের সন্ধান করতে যে বাঁকা পথে পতিত হবে এবং ওই বাঁকা পথ তাকে জাহান্নামে নিয়ে যাবে, অর্থাৎ চূড়ান্ত অসুখের জায়গায় নিয়ে যাবে। তো আল্লাহ বলতেছেন যে সেই বান্দাই হেফাজত পাবে যে বান্দা তোমার প্রতারণায় ধোকায় পতিত হবে না এবং যে সহজ সরল ইহদিনা সিরাতুল মুস্তাকিমের উপরে যে অটুট থাকবে, অর্থাৎ সহজ সরল পথের উপর যে অবিচল থাকবে, তিনিই আসলে আপনার বেহেশতবাসী হবেন, তিনিই আসলে সুখের চূড়ান্ত সুখের জায়গায় তিনি পৌঁছে যাবেন। আমাদের আসলে ওই যে বললাম না যে এটা আমাদের দ্বিতীয় আবাসস্থল, যে আবাসস্থলে ছিলাম সেই আবাসস্থলটাই হচ্ছে আমাদের প্রথম আবাসস্থল এবং সেই আবাসস্থলটাই হচ্ছে আমাদের গন্তব্যের আবাসস্থল এবং সেটাই হচ্ছে সুখের চূড়ান্ত ঘাঁটি এবং সেই ঘাঁটিতে পৌঁছানোর জন্য আমাদেরকে সহজ সরল পথে থাকতে হয়। সেই জন্য যা কিছু চাকচিক্যময়, চাকচিক্য দিয়ে আপনারা যদি সুখকে বিবেচনা করতে চান, চাকচিক্য দিয়ে যদি আপনাকে জীবনকে যদি বিবেচনা করতে চান, চাকচিক্যর মধ্যে যদি ভোগ বিলাসকে খুঁজতে চান, তাহলে আসলে কিন্তু ওই ইবলিসের সেই ঘোষণা যে আমি বাঁকা পথকে সুসজ্জিত করে রাখবো, চমৎকৃত করে রাখবো, যাতে আপনার বান্দারা সেখানেই সামিল হয় এবং সেখানে যাতে ঝাঁপিয়ে পড়ে এবং ওই বাঁকা রাস্তা তাকে যাতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। তো আমি অনুরোধ করব যে আমরা আমাদের সকলকেই আমরা যাতে হেদায়েত লাভ করতে পারি এবং আমরা সকলেই যেন সহজ সরল পথে অবিচল থাকতে পারি এবং কাঙ্ক্ষিত সুখ, সেই সুখকে যাতে আমরা অর্জন করতে পারি। এই ছিল মূলত আমাদের আলোচনা। ধন্যবাদ সকলকে। আমি আপনাদেরকে অনুরোধ করবো একাডেমি অফ রিয়েল লাইফের সাথে আপনারা কানেক্টেড থাকবেন। আমাদের সকল প্রচেষ্টার উদ্দেশ্য একটাই থাকে, সেটা হচ্ছে আপনাদের ক্যারিয়ারকে উচ্চ থেকে উচ্চতর স্তরে নিয়ে যাওয়া। থ্যাংক ইউ।